নজরদারির মধ্যে সবাই আছি আমরা, প্রত্যেকের মধ্যে একটা নজর, যেটা অরওয়েল লিখেছিলেন যে বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ, প্রত্যেকে ওয়াচ করছে। আপনার জামা কাপড় আপনি ন্যাংটা, রাষ্ট্রের কাছে, সরকারের কাছে সবকিছু দেখতে চায়, সবকিছু ওপেন করতে চায়। কাজে আপনি কথা বলে ক্রিটিক্যালি রাষ্ট্রকে প্রশ্ন করে যে জায়গাটা রয়েছে, যেটা বললাম গণতান্ত্রিক মূল্যবোধের মূল জায়গা, সেটা কিন্তু এই রাষ্ট্রে আসলে ভেঙে গেছে। এখন সবাই আমরা একটা নজরদারির মধ্যে আছি, একটা প্যানাপটিক মডেলের মধ্যে কিন্তু আমরা পড়ে আছি। সেই জায়গা থেকে যেটা আমি মনে করি যে একটা পরমত সহিষ্ণুতা, ভিন্নমত, দ্বিমতকে সম্মানের জায়গা দিতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের বইতে আছে সেই রাষ্ট্র সবচাইতে ভালো, সভ্য যে রাষ্ট্র তার ভিন্ন মতকে, ভিন্ন চিন্তাকে রেকগনিশন করে, মানে সংবিধানের মধ্যে, রাষ্ট্রীয় পলিসির মধ্যে স্বীকৃতি দেয়। বলা হচ্ছে যদি রেকগনাইজ না করা যায়, স্বীকৃতি যদি নাও দেওয়া যায়, অন্তত যেন রেসপেক্ট করে, সম্মান করে, যে সবাই আমার মতো ভাবে না, আমার চেয়ে তো ভিন্ন চিন্তার মানুষ এখানে আছে। বলছে যদি রেসপেক্ট নাও করা যায়, তৃতীয় পর্যায়ে বলেছে অন্তত যেন টলারেট করে, মানে সহ্য করে যে আর একটা ভিন্ন চিন্তা আছে। এটিকে বলা হয় প্লুরালিজম। এবং এই প্লুরালিজম বা বহুত্ববাদ, যেটা স্যারের লেখার মধ্যে আছে, এটাই কিন্তু গণতন্ত্রের মূল সৌন্দর্য। আমি অনেক লিখেছিলাম, যেহেতু লোকজন তেমন নাই আমি বেশি কথা বলবো না, যারা বক্তব্য দিচ্ছেন তারা দিয়ে চলে যাচ্ছেন। তো বহুত্ববাদী সমাজের মূল কথা হচ্ছে বাংলাদেশ একটা বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষার এবং বহু সংস্কৃতির একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র। এইটার নাম হচ্ছে বহুত্ববাদ। কিন্তু আমাদের সংবিধান খুলে দেখবেন এটাকে মনে হবে কেবল বাঙালির রাষ্ট্র, কেবল মুসলমানের রাষ্ট্র। এটাকে বলে মনোলিথিক রাষ্ট্র। এই মনোলিথিক রাষ্ট্র নির্মাণের চিন্তায় কিন্তু পুরো বাংলাদেশ জুড়েই চলছে। এক চিন্তা, এক দল, এক পলিটিক্যাল পার্টি, তারাই থাকবে, আরেকটা মনোলিথিক চিন্তা। কাজে বাংলাদেশে বাঙালি ছাড়াও 50 রকমের আদিবাসী জাতিগোষ্ঠী বাস করে, এই স্বীকৃতি আমাদের সংবিধানে নাই, রাষ্ট্র পরিচালনার মধ্যেও নাই। বাংলাদেশের সংবিধানে যেভাবে ইসলামকে প্রধান করা হয়েছে, বিসমিল্লাহির রহমানকে ঢোকানো হয়েছে, অন্য ধর্মের স্বীকৃতি এটা সংবিধানের মধ্যে নাই। কিন্তু বাংলাদেশ কেবল মুসলমানের না, এটা হিন্দুর, বৌদ্ধর, খ্রিস্টান এবং যারা ধর্ম মানে না তাদেরও রাষ্ট্র। এবং বাংলাদেশে আমরা অনেকে জানি না, বাংলা ছাড়াও প্রায় 35টি ভাষায় বাংলাদেশের লোকরা কথা বলে। এই মারমা, চাকমা, পাংখোয়া, লুসাই, আমি এদের নিয়ে কাজ করি, সাঁওতাল, গারো, হাজং, এদের স্বীকৃতি আমাদের সংবিধানে না, রাষ্ট্রীয় পলিসির মধ্যেও নাই। কাজে এই যে বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষার, বহু সংস্কৃতির এবং বহু চিন্তার যে একটা ইউনিটি, এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, পুরো পৃথিবী জুড়ে সবাই এইটাই মেনে নিয়েছে, বহুত্ববাদী চিন্তা। এই বহুত্ববাদী চিন্তাকে কবর দিয়ে যখন আপনি এক চিন্তা করতে যান, একটা মনোলিথিক চিন্তা করতে চান, আমার পলিটিক্যাল দর্শনে 1 নম্বর, এটাই বেস্ট, এটাকে বলে এথনোসেন্ট্রিক চিন্তা, বাকিগুলো হচ্ছে খারাপ। এই চিন্তা থেকেই আমরা এক ধর্মকে সামনে আনি, একটা জাতিকে সামনে আনি, একটা পলিটিক্যাল পার্টির মতাদর্শকে সামনে আনি, বাকিদেরকে আমরা ছোট করি, তাদেরকে আমরা হেয় করি। তো সেই জায়গা থেকে বেরিয়ে বাংলাদেশ যে গণমুক্তি পার্টি আত্মপ্রকাশ করেছে, এই সংখ্যা দিয়ে বিচার আমি করছি না, এই কারণে আপনার ফিদেল ক্যাস্ট্রোর নাম জানেছেন, বিপ্লবের সময় তার সঙ্গে 10,000 লোক ছিল। তো বিপ্লব সফল হওয়ার বহু বছর তিনি বলেছেন যে এখন যদি আমি বিপ্লব করতাম তাহলে আমি 100 জনকে লিখতাম, কারণ 10,000 লোক যারা ছিল তাদের মধ্যে অনেক ভেজাল ছিল। আমি বেছে বেছে 100 জন লোককে নিতাম এবং তাদেরকে দিয়েই আমি কিউবাতে বিপ্লব সফল করতাম। কাজে আজকে এখানে যে স্নেহভাজন আলিম সরকার শুরু করেছে, আপাত উদ্যোগটি ছোট হতে পারে, কিন্তু আমার মনে হয় এটা ধীরে ধীরে বিকশিত হবে এবং একটা শক্তির জায়গায় পরিণত হবে। আমি শেষ করে এই বলে আলিমকে সাহস দেওয়ার জন্য, যে মহাত্মা গান্ধী বলেছেন তুমি যখন একটা নতুন চিন্তা নিয়ে যাবে, কাজ করতে যাবে, তখন প্রথমেই তোমাকে লোকজন ইগনোর করবে, অবহেলা করবে, যে এইটা পাত্তাই দিবে না। এটা বলছে তারপরেও যদি তুমি তোমার নীতি আদর্শর দিকে ঠিক থাকো, স্থির থাকো এবং তোমার চিন্তাকে এগিয়ে নিতে চাও, সেকেন্ড পর্যায়ে গিয়ে তারা তোমাকে উপহাস করবে, ঠাট্টা তামাশা করবে। বলছে দ্বিতীয় পর্যায়েও তুমি এই উপহাস, ঠাট্টা তামাশাকে অতিক্রম করে যে তোমার আদর্শে তুমি লেগে থাকো, তৃতীয় পর্যায়ে যে গান্ধী বলেছেন তোমাকে তারা মামলা দিবে, হামলা দিবে, ঠেকানোর চেষ্টা করবে, প্রতিহত চেষ্টা করবে। বলছে তৃতীয় পর্যায়ে যদি তুমি অতিক্রম করে তোমার আদর্শের দিকে লেগে থাকতে পারো, ফাইনালি তুমি জিতবে, বাকিরা পরাজিত হবে। কাজে এই ছোট যে উদ্যোগ, এই উপহাসকে, ইগনোর করাকে এবং হামলা মামলা, এগুলো কিন্তু সামনে আসবে। এগুলোকে উপেক্ষা করে সে যদি শেষ পর্যন্ত লড়তে পারে তাহলে জয় তার হবেই। একটু আগে বলা হয়েছে যে আমরা তো সবাই সুখী হতে চাই। সুখী হওয়ার ফর্মুলা কি? এটা যে গ্রিক ফিলসফার এবং পেলোপনেশিয়ান ওয়ারের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে থুইসিডাইডিস। থুইসিডাইডিস বলেছেন, খুব সহজ ফর্মুলা দিয়েছেন, যে তুমি যদি সুখী হতে চাও প্রথমেই তোমাকে স্বাধীন হতে হবে, কারণ যে মানুষ পরাধীন সে কোনোদিন সুখী হতে পারে না।
এই পরাধীন মানে চিন্তায় স্বাধীন হতে হবে, দাসত্ব থেকে স্বাধীন হতে হবে, এই কালো আইন থেকে স্বাধীন হতে হবে। তাহলে সুখী হওয়ার প্রথম শর্ত হচ্ছে স্বাধীন হওয়া। আর তুমি যদি স্বাধীন হতে চাও তাহলে তোমাকে সাহসী হতে হবে।